আমাদের সবার পছন্দের উইকেন্ড ডেস্টিনেশনের একদম প্রথম দিকে থাকে দীঘা। আর তাই চট করে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে আমাদেরও পছন্দের তালিকায় দীঘার নামটাই মনে আসে। তাই আমরাও গত মে মাসের 20 তারিখে দীঘায় গিয়েছিলাম নিজেদের গাড়ি করে। আর তাই এবার আপনাদের জন্য থাকলো দীঘায় যাওয়ার সম্পূর্ণ রোড ব্লগ। আপনারা যারা নিজেদের গাড়ি করে দীঘায় যাওয়ার প্ল্যান করছেন, আশা করি এই ভিডিওটি তাদের কাজে আসবে। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের জয়পুর ফরেস্টের একটা ছোট একটা ব্লগ করেছিলাম আমরা। তো তারপরে 15 দিন কেটে গেছে, স্বভাবতই আমাদের আর ঘরে মন টিকছে না। তো কালকে রাত্রিতে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে সানডে, আজকে আমরা কোথাও একটা যাবো। তো আমরা যাচ্ছি এখন দীঘা আমাদের নিজেদের গাড়িতে। তো আজকে কিন্তু একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে দীঘা তো যাওয়ার জন্য অনেক উপায় আছে, বাস আছে, ট্রেন আছে, প্রচুর আছে, আপনারা সবাই জানেনও। কিন্তু গাড়িতে যেহেতু যাচ্ছি সেই কারণে ব্লগটা আমরা আজকে একটা রোড ব্লগও করব। আপনারা প্রথমবার দীঘা যাবেন ভাবছেন, আপনাদের নিজেদের গাড়িতে বা গাড়িতে যাবেন ভাবছেন, তাদের জন্য এই ব্লগটা হয়তো কিছুটা হেল্পফুল হতে পারে। তো আমরা আজকে যাব দীঘাতে গিয়ে থাকবো আর দেখাবো তার সাথে জগন্নাথ মন্দিরের ব্লগ। তো চলুন আমাদের সাথে। কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 180 কিলোমিটার মতন। যারা প্রথমবার দীঘা যাওয়ার প্ল্যান করছেন গাড়িতে, আমাদের এই ভিডিওটি দেখলে দীঘা যাওয়ার রাস্তা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন আপনারা আসবেন, কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 180 কিলোমিটার মতো। আর কলকাতা থেকে আসার পরে আপনারা যে NH6 ধরে যখন যাবেন, তখন আপনাদের প্রথম একটা টোল পড়বে, সেটা হচ্ছে জল ধুলোগড়ি টোল। এই টোলটা একটু পরে আসবে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই আমরা এখন এসে গেছি ধুলোগড় টোলের কাছে, টোল প্লাজার কাছে এসে গেছি। এইখানে টোলটা একটু লাইন রয়েছে, সানডে বলে আছে, একটু হতে পারে সানডে বলে আছে। সামনে কিন্তু বেশ অনেকটাই লাইন। এই বাসটা কি সুন্দর দেখতে গো, সুপার বাস। আমরা ক্রস করলাম প্রথম টোল প্লাজাটা, ধুলাগড়ি টোল প্লাজা যেটা। তো এবার এখনও সবে আমাদের যাত্রা শুরু। আমাদের বাড়ি থেকে যদিও ধুলাগড় টোল প্লাজাটা অনেকটাই কাছে, আপনারা যেটা কলকাতা থেকে আসবেন হয়তো কিছুটা আসতে হতে পারে। তো এখন হচ্ছে রোড কন্ডিশন, আজকে সানডে, তো এই জায়গাটা একটু কনজাস্টেড থাকে। এরপরে কিন্তু রাস্তা অনেকটাই ফাঁকা পাওয়া যাবে আশা করি। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে। সকালে উঠে প্রচণ্ডই গরম লাগছিল, বেশ রোদ উঠে গিয়েছিল 6টার সময়, কিন্তু তারপরে মেঘলা করে গেছে। বাইরে হয়তো খুব গরম আছে, একটু গুমোট গরম আছে, কিন্তু মেঘলা ওয়েদার। ভিতরে তো এসি চলছে, বোঝা যাচ্ছে না বাইরের গরমটা, কিন্তু ওয়েদারটা খুব ভালো, মানে দেখতে রাস্তার জন্য খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। আপাতত আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। আর তার মাঝখানে যেটুকুনি রাস্তা আমরা যাচ্ছি, কোলাঘাট যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে, 1 ঘন্টা না 45 মিনিট মতন লাগবে আশা করি, যদি রাস্তা ফাঁকা পাই। তো কোলাঘাটে গিয়ে আমরা প্রথমে ব্রেকফাস্ট করব, রাস্তা এখন অনেকটাই বাকি। আমরা এখন এই মুহূর্তে উলুবেড়িয়া ক্রসিংয়ে, একটু হালকা সামান্য জ্যাম রয়েছে। আর আজকের ওয়েদারটা তো টু গুড, মানে পুরো মেঘলা ওয়েদার। গরম আছে, একটু গুমোট গরম আছে। সকালে কিন্তু ভালো রোদ উঠে গিয়েছিল, কিন্তু এখন একটু মেঘলা ওয়েদার আছে। যারা বাইকে যাবেন তাদের জন্য মানে খুব ভালো একটা ওয়েদার। এই তো বর্ষা স্টার্ট হচ্ছে, এবারে কোথাও না কোথাও যেতেই হবে। প্রত্যেক ওরকম রবিবারগুলোই মাথা খারাপ হবে এরকম মেঘলা ওয়েদার দেখলে। তো আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন টিংলু টংলু। টাইম এখন 8:53। আমরা এখন বাগনান ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। একটু টাইম লেগে গেল, আমরা 7:45-এ স্টার্ট করেছিলাম। এই যে বাসগুলো, বিশেষ করে এই SBSTCর যে বাসগুলো, আপনারা যারা গাড়ি চালাবেন তারা কিন্তু খুব সাবধানে এই বাসগুলোর থেকে পার্টিকুলারলি থাকবেন। কেননা আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি, যতবার গাড়ি চালাই এই বাসগুলো কিন্তু প্রচণ্ড রাফ ড্রাইভিং এবং র্যাশ ড্রাইভিং করে। দেখুন কিছুই মানে না, এই গাড়িটা ছিল আমার পিছনে, হঠাৎ করে কোথা থেকে এসে দেখুন, এবার এই গাড়িটা যখন ক্রসিংটা ছাড়বে তখন আপনারা লক্ষ্য করুন
আমি আপনাদের দেখাচ্ছি। ও কিন্তু আমাকে জাস্ট ক্রস করে এমনভাবে আসবে, দেখবেন ও আগে যাওয়ার জন্য। এটা কিন্তু খুব বাজে, এরা একদম নিয়ম মানে না, এবং খুব মানে এই বিশেষ করে পার্টিকুলারলি এসবিএসটিসির বাসগুলো, এটা কিন্তু একদম মানে কিছুই কোনো রকম রোড কন্ডিশনের কোনো রকম নিয়মই ফলো করে না। দেখুন এবার ছাড়বে, দেখুন আগেই হাত দেখিয়ে দিয়েছে এবং ও আগে যাবে। যাই হোক, আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ও ঢোকার পদ্ধতিটা কিন্তু খুব ডেঞ্জারাস। দীঘা যাওয়ার পথে আমরা প্রথম ব্রেক নেব কোলাঘাটের কাছে। সকাল সকাল ঘর থেকে বেরোনোর পর ঘণ্টাখানেকের ড্রাইভ করে কোলাঘাট পৌঁছে ওখানেই করে নেব ব্রেকফাস্ট, আর তারপর আবার চলতে থাকবো দিগন্ত বিস্তৃত পথে, দুপাশে সবুজ দেখতে দেখতে। গাড়ি নিয়ে দীঘা গেলে কিন্তু মন্দ লাগে না, কি বলেন? আমরা এখন দেউলটি ক্রস করলাম। দেউলটি হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান, আপনারা সবাই জানেন সেটা। আর দেউলটিতেও গঙ্গার পাশে বেশ কিছু পিকনিক স্পট রয়েছে, ওখানেও পিকনিক করা যায়। এবার দেউলটি ক্রস করার পরে কিছুটা গেলেই কিন্তু আগে একটা ব্রিজ আসবে, সেই ব্রিজটাই হচ্ছে কোলাঘাটের ব্রিজ। কোলাঘাটের মানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখান থেকে আগে দেখা যেত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লিটা। একসঙ্গে অনেকগুলো চারটে থার বেরিয়েছে, ওরা মনে কিছু এক্সপেডিশন করছে। এই যে গাড়িগুলো সব বেরিয়েছে। কুছ মেরি यादें ऐसी है। এই জাস্ট আমরা উঠছি কোলাঘাট ব্রিজ। এই হলো কোলাঘাট ব্রিজ। আর ওই যে ওখানে থার্মাল পাওয়ারের চুল্লিগুলো দেখা যাচ্ছে, আগে বড় চুল্লিগুলো ছিল, সেগুলো আর নেই এখন। राहों पर मैंने दुनिया मेरी बनाई है। অ্যাকচুয়ালি আমরা যখনই দীঘা আসি, কোলাঘাটটা কিন্তু আমাদের একটা মানে ফার্স্ট মানে বেস ক্যাম্পের মতন আর কি। যেরকম পাহাড়ে মানে ট্রেক করতে গেলে বেস ক্যাম্প হয়, হিমালয়ে গেলে সেরকম এটা হচ্ছে আমাদের একটা বেস ক্যাম্প, মানে বেস স্টেশন আর কি। আর ফেরার সময় আমরা কোলাঘাটেই দাঁড়াই, সবারই তাই। মানে শুধু আমরা না, যতজনই দীঘার দিকে বা এই রাস্তা ধরে NH6 ধরে যতজনই যায় কোথাও ঘুরতে সকালবেলা বাই রোড যদি যায়, মানে বা নিজেদের গাড়িতে বা যেভাবেই হোক যায় যদি, তো এইখানটাই কিন্তু সবাই পছন্দ করে এই জায়গাটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে তারপরে বাকি জার্নিটা শুরু করতে। এই যে কোলাঘাট ব্রিজটা জাস্ট ক্রস করার পরেই এইখানে বাঁদিকে আপনারা লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু কাটিং আছে। এই যে জায়গাগুলো এখানে কাটিং আছে, কাটিং দিয়ে একটা কাটিং দিয়ে ঢুকতে হবে, ঢুকলেই বাঁদিকে আপনারা এই হোটেলগুলো রেস্টুরেন্টগুলো পাবেন। তো সেই রেস্টুরেন্টগুলোতে আপনারা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াতে পারেন। এই যে রাস্তাগুলো এইখানে দেখুন, আপনারা দেখতেও পাবেন রেস্টুরেন্টগুলো শুরু হয়ে গেছে অলরেডি। আর এইখান থেকে কোনো একটা কাটিং থেকে এখান থেকে নিতে হবে, আমরা এই জায়গাটা থেকে ঢুকে যাই। এই বাঁদিকে সার্ভিস রোডটা ধরে গেলে কিন্তু আপনারা বাঁদিকে হোটেলগুলো পাবেন। कुछ मेरी यादें ऐसी है जो तेरे साथ लिखी है दिल में कुछ बातें ऐसी। দেখুন এভাবে এমন ভাবে ডাকছে যেন মনে হচ্ছে আমাদের ফ্যামিলির লোক, ধরে ঢুকিয়ে দেবে মনে হচ্ছে না গেলে। मैंने दुनिया मेरी बनाई है। আমরা এখন এসে গেছি কোলাঘাটে। কোলাঘাটে আমাদের আসতে একটু টাইম লাগলো, আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগলো। রাস্তা একটু ট্রাফিক ছিল, কিন্তু গরম প্রচণ্ড, মানে এখনই মনে হচ্ছে দুপুরবেলা 12টা বেজে গেছে। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্টটা করে আবার যাব, কারণ এখান থেকে আরও 3 ঘন্টার পথ আমাদের পাড়ি দিতে হবে। আর আপনারা যারা দীঘায় আসবেন বা দীঘাতে যাবেন, মানে বাই রোড যারা আসবেন আর কি,
তারা এই রেস্টুরেন্টটা কিন্তু কোলাঘাটে এসে ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টটা ভালো স্ট্যান্ডার্ড একটা রেস্টুরেন্ট, হোটেল আনন্দ। এটা আপনাদের যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা দিয়ে এসে একটুখানি এলেই কিন্তু বাঁদিকে এই রেস্টুরেন্টটা পড়বে, ঠিক শেরি পাঞ্জাবের উল্টো দিকে। হ্যাঁ, ঠিক শেরি পাঞ্জাব যে হোটেলটা আছে সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই হচ্ছে হোটেল আনন্দ। এটা আপনাদের দীঘায় যাওয়ার পথে এইদিকে রাস্তাটা পড়বে, তো এটাতে আপনারা আসতে পারেন। তো চলুন দেখা যাক। আমরা এখানে আসার পরে অর্ডার দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। আমি একটু হালকা ফুলকাই পছন্দ করি, তো আমি চিকেন স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, চিকেন চিজ স্যান্ডউইচ। আর দেবাশিস অর্ডার দিয়েছে পুরি সবজি। ও তো মিষ্টির জন্য পুরো পাগল থাকে, তো আমরা কোথাও ঘুরতে গেলে একটা দিয়ে চিট ডে থাকে, তো সেই কারণে ও মিষ্টিটার জন্য পুরি সবজি খেতে যায়। তবে এখানে পুরি সবজিটাও খুব ভালো করে, অ্যাজ ওয়েল অ্যাজ চিকেন স্যান্ডউইচটাও খুবই ভালো করে। আমি চিকেন স্যান্ডউইচ উইথ কফি নেব, আর ও পুরি সবজিটা খাওয়ার পরে চা খাবে, জল বলেছি। তো খাবারটা অর্ডার দেওয়ার মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই ওরা দিয়ে দেয়। আর এখানে রেস্টরুমটাও খুব ক্লিন। কোলাঘাটে ব্রেকফাস্ট করার পর আবার আমরা চলতে শুরু করলাম। এবার পাড়ি দিতে হবে লম্বা পথে আর কোথাও থামবো না। কোলাঘাটের পর থেকে আস্তে আস্তে যখন আপনারা দীঘার দিকে যে রাস্তাটা ধরবেন, সেটার পরে কিন্তু দেখুন রোডটা কিন্তু পুরোটা চেঞ্জ। এখন বাজে টাইম হচ্ছে 10:15, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ওখানে ভিতরে খেতে। আর রাস্তা কোলাঘাট অবধি আসতে বেশ ট্রাফিক জ্যাম ছিল, ওই জন্য অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে। তো আমরা চেষ্টা করবো 1টার মধ্যে পৌঁছানোর, কারণে যতটা তাড়াতাড়ি যেতে পারবো ততটা ওখানে বেশি আমরা টাইম কাটাতে পারবো। আর দীঘা জগন্নাথ মন্দিরের ব্লগটাও আপনাদের দেখানোর চেষ্টা করব, মানে কিছুটা অংশ আমরা তো দেখাবো নিশ্চয়ই, কারণ জগন্নাথ মন্দির চালু হয়ে গেছে গত মার্চ মাসের কত তারিখ, 30শে এপ্রিল থেকে চালু হয়ে গেছে। তো এখন সেটাই দেখার আছে যে দীঘা জগন্নাথ মন্দিরের ভিতরটা কেমন। অ্যাকচুয়ালি আমরা দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার আগেই দেখে এসেছি, ভিতরে ঢুকতে পারিনি। ক্যামেরা এলাও কিনা জানি না, না আমি শুনেছি এলাও নয়, জানি না এখন সেটা কি হবে। আমি যখন ওই ফেসবুক সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, আমি অনেকেই আর কি ভিতরে মন্দিরের ভিতরে বিগ্রহের ফটোও দিয়েছে দেখলাম, তো তাহলে তো ডেফিনেটলি অ্যালাউই করেছে। আমরা এখন এসে গেছি সোনাপেটিয়া টোলের কাছে। এখানে আপনারা দীঘায় যেতে গেলে কিন্তু দুটো টোল ক্রস করে আপনাদের যেতে হবে, দুটো টোল প্লাজা ক্রস করে। তো আমরা দ্বিতীয় টোল প্লাজাটার কাছে এসে গেছি, এর নাম হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। আমাদের ধুলাগড়ে টোল কেটেছিল বোধহয় 130 টাকার মতন কিছু, আর এখানে কিন্তু আপনাদের টোল কাটবে প্রায় 100 টাকার মতো। মুভ করতেই পারছি না দীঘা যেতে, যেখানে 3.5 থেকে 4 ঘন্টায় হয়ে যায়, সেখানে আমাদের আজকে মনে হচ্ছে 5 থেকে 5.5 ঘন্টা লেগে যাবে। আমরা বেরিয়েছি তো সকালবেলা 8:45-টার সময়, অলরেডি এখন বাজে 11টা। তো আমার মনে হচ্ছে না আমরা 1-1:30টার আগে তো ঢুকতে পারবো কোনোভাবেই। দেখা যাক। দীঘায় যারা নিজের গাড়ি নিয়ে আসবেন প্রথমবারের জন্য, তাদের জন্য বলে রাখি, এই যে আগে নন্দকুমার স্টপেজটা, নন্দকুমারের যে ক্রসিংটা, সেখান থেকে কিন্তু আপনারা পুরো ডান দিকে নেবেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলেই সেই রাস্তাটা পুরো সোজা চলে গেছে দীঘার দিকে। তো এটা মাথায় রাখবেন, নন্দকুমারে এসে কিন্তু আপনাদের ডান দিকে যেতে হবে নন্দকুমার স্টপেজ থেকে। রাস্তাটা এখান থেকে ওই যে আগে যে গোল চক্করটা দেখছেন, ওই চক্কর থেকে কিন্তু আমরা যাব পুরো ডান দিকে 180 ডিগ্রি ঘুরলেই আমরা নন্দকুমারের পরে দীঘার রাস্তায় ঢুকে যাব। এই যে এইটা রাস্তা, এরপরে যে রাস্তাটা পড়বে সেটা হচ্ছে কাঁথি বাইপাসের রাস্তাটা। আমরা এরপরের আমাদের গন্তব্য হচ্ছে কাঁথি যাওয়ার পরে তারপর চাউলখোলা হয়ে মন্দারমণি। স্বাগত। এই যে কাঁথি বাইপাস আমরা ঢুকলাম। এখানে আরেকটা ডাইভারশন আছে, যেটা ওই কাঁথি থেকে একটা রাইট সাইডে নিতে হয় রাস্তা, ওটাও দেখিয়ে দেওয়া হবে। আরেকটা যেটা আপনাদেরকে জানানো সেটা হচ্ছে নন্দকুমারের পর থেকে এই যে রাস্তাটা, এবার কিন্তু দীঘা অবধি যে রাস্তাটা, এটা কিন্তু বোথ ওয়ে রাস্তা, এটা কিন্তু ওয়ান ওয়ে নয়। দেখুন মানে একই রাস্তায় একদিক থেকে আসবে যাবে গাড়ি,
তো এইখানটা কিন্তু একটু সাবধানে আপনারা চালাবেন যারা গাড়ি নিয়ে আসবেন। দেখুন এখানে কিন্তু বাসগুলো দেখছেন তো, প্রাইভেট বাসগুলো খুব বাজেভাবে যায়, মানে কিছু ছোট গাড়িকে একদম স্পেস দেয় না। এটা কিন্তু মানে খুব ভালোভাবে আমরা লক্ষ্য করে দেখেছি, ছোট গাড়িকে এরা সবসময় মানে একদম রাস্তার ধারে নামিয়ে দেয়। এই রাস্তাটা অনেক আগে আমরা যখন আসতাম ছোটোবেলায় দীঘার দিকে, তখন খুবই ন্যারো ছিল রাস্তাটা, এখন তো অনেক চওড়া হয়ে গেছে, অসুবিধা নেই। কিন্তু এই রাস্তাটা আপনারা একটু দেখে চালাবেন, ওভারটেকিং করার সময় বা এমনি যখন যাবেন গাড়ি নিয়ে, সেইটা কিন্তু একটু দেখে চালাবেন। কারণ দেখুন দুটো দিক থেকেই গাড়ি আসে এবং গাড়ি কিন্তু খুব স্পিডে আসে। বাড়ি থেকে বেরোনোর পর ধীরে ধীরে আমরা চলে এসেছি প্রায় অর্ধেক পথ। এই মুহূর্তে আমরা যাচ্ছি মাতঙ্গিনী সেতুর উপর দিয়ে। এই সেতুর নামকরণ হয়েছিল বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নামানুসারে। রাস্তায় যেতে যেতে প্রকৃতির খামখেয়ালিপনায় কখনো ধরা দিল রোদ, আবার কখনো বা এক পশলা বৃষ্টি। সব মিলিয়ে বেশ রোম্যান্টিক ওয়েদার বলা যেতেই পারে। আর এরপর এলো সেই রাস্তা যেদিকে তাকালে মন প্রাণ জুড়িয়ে যায়। রাস্তার দুধারে ল্যান্ডস্কেপ দেখতে দেখতে মন ভালো হতে বাধ্য। মনে হবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। কাঁথি আসার আগে আমাদের সবসময় যখনই আমরা দীঘার দিকে আসি, কাঁথি স্টপেজের আগে আমাদের একটা ম্যান্ডেটরি স্টপেজ থাকে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা দেখবেন কাঁথি আসার ঠিক আগে আগেই রাস্তার ধারে এরকম ডাব নিয়ে বসতে দেখা যায় অনেককে। তো আমরা প্রত্যেকবারই যখনই আসি তখনই কিন্তু এইখানে ডাব একটা খেয়ে তারপর কিন্তু আমরা দীঘার দিকে এগোই। যদিও আজকে তার ব্যতিক্রম হয়ে গেল একটু, কারণ আজকে আমাদের দেরি হয়ে গেছে বলে আজকে আমরা দাঁড়াচ্ছি না, কারণ এখন হ্যাঁ এখন ডাব খেলে আবার আমাদের 15 মিনিট মতন দেরি হয়ে যাবে, তো ওই জন্য আর আমরা দাঁড়াচ্ছি না। তো এখানে যখনই আমরা আসি এখানে কিন্তু এই ডাব খেয়ে তারপরেই কিন্তু আমরা যাই। এখন আমরা এসে গেছি নাচিন্দার কাছে। নাচিন্দায় একটা বিখ্যাত মন্দির আছে, নাচিন্দা কালী মন্দির বলে সেটাকে। এখানে কিন্তু সবাই আসে মূলত গাড়ি পুজো দেওয়ার জন্য। নতুন যারা গাড়ি কেনে তারা এখানে এসে গাড়ি পুজো করেন। এছাড়াও নাচিন্দা মন্দির খুব জাগ্রত শুনেছি, আমরা বহুবার এখান দিয়ে যাতায়াত করেছি কিন্তু কোনো এই মন্দিরটা ঢোকা হয়নি। তো আপনারা যদি আপনাদের হাতে কোনো সময় টাইম থাকে আপনারা আসে যাওয়ার পথে একবার মন্দির দর্শন করে আসতে পারেন। এই আগে সামনে বাঁদিকেই হচ্ছে নাচিন্দা কালী দেবীর মন্দির। এই জায়গাটা কিন্তু বেশ নামকরা একটা জায়গা। এই যে এইটা হচ্ছে মা নাচিন্দার মন্দির। গাড়ি পুজো করছে, প্রচুর লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। এসে গেছি আমরা কাঁথি বাইপাসে। এখান থেকে এই ডান দিকে ঘুরলে পুরো কাঁথি বাইপাস। ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। এই ডান দিকটা পুরো 180 ডিগ্রি ঘুরলে আমরা দীঘার দিকে চলে যাব। এটা হচ্ছে দীঘা যাওয়ার আগে লাস্ট মেন জাংশন হচ্ছে কাঁথি বাইপাস। এখান থেকে মন্দারমণি বা চাউলখোলা যাই বলুন সেদিকে রাস্তাতে আপনারা সরাসরি পৌঁছে যাবেন। তো নন্দকুমারের পরে দুবার আপনাদের 180 ডিগ্রি টার্ন নিতে হবে, তাহলেই আপনারা চলে যাবেন দীঘা। মানে অ্যাকচুয়ালি আমরা এখন দীঘার মোটামুটি অনেকটাই কাছে চলে এসেছি। আর দীঘা এখান থেকে প্রায় 30-32 কিলোমিটারের মতন রাস্তা। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है,
क्यों मैं जानूं के ना, एक यही सवाल है। अंधेरे में इंतजार है। আমরা প্রায় দীঘার কাছাকাছি এসে গেছি, আর এখানে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে। দেখুন এইখানে রাস্তাঘাট কিন্তু আরও সবুজ হয়ে গেছে। দীঘার যত কাছাকাছি যাচ্ছি এই যে স্ট্রেচটা, দীঘার লাস্ট যে স্ট্রেচটা, এটা কিন্তু বেশ ভালো লাগছে এখানটা দেখতে, কারণ গ্রিনারিগুলো আরও মনে হচ্ছে গ্রিন হয়ে গেছে। দীঘা আসার আগে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে একটা মেরিন ড্রাইভ রোড আছে, যেটাকে তাজপুর দিয়েও আপনারা ঢুকতে পারেন। তো আমরা বারবার তো দীঘা যে রাস্তা দিয়ে যাই, সেই চিরাচরিত যে রাস্তা, সেই রাস্তা দিয়ে না গিয়ে একটু ঘুরে যাচ্ছি, কারণ এই রাস্তাটা হচ্ছে একটু দেখতে সুন্দর। রাস্তার চারপাশগুলো একটু সিনসিনারি আছে, আর বেশ মানে নতুনত্ব লাগবে গেলে। দেখুন এই সাইডগুলো কি সুন্দর ঝাউবন হয়ে রয়েছে, একটা ঝিল আছে, লেক আছে, ওখানটা একদম ওপেন আছে জায়গাটা। তো এই জায়গাটা দিয়েও আপনারা চাইলে আসতে পারেন। এটা দিয়ে গেলে একটা মেরিন ড্রাইভ রোড পড়বে, যেটা নতুন হয়েছে দীঘাতে। সেই রাস্তা দিয়ে গিয়ে আপনারা সোজা কিন্তু একদম দীঘায় ঢুকতে পারেন। তো এটা হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা, মনে রাখবেন। তাজপুর যাওয়ার রাস্তা দিয়ে আপনারা যদি ঢোকেন, তাহলে কিন্তু সেখান থেকে কানেক্টিং একটা রাস্তা আছে, রাস্তা বেরোবে যেটা, সেটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ রোড। তো এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা দীঘায় আবার কানেক্ট করবেন। আমরাও কিন্তু সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। দেখুন সামনেটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে ফাঁকা রাস্তা, এই দিকটা ফাঁকাও পাবেন আপনারা। চিরাচরিত রাস্তা দিয়ে না গিয়ে আমরা এই রাস্তাটা একটু হয়তো ঘুরতে হবে বেশি, কিন্তু আমরা ইচ্ছে করেই যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। দেখুন এই রাস্তা দিয়ে যদি আসেন, যেটা আপনাদের বলছিলাম, তাজপুর দিয়ে যদি আসেন আপনারা দীঘা যাওয়ার পথে, এখানে কিন্তু এই ওপেন সমুদ্রটা কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু একটা দারুণ জিনিস, মানে আপনাদের দীঘা যাওয়ার আগেই কিন্তু একটা ভালো সুন্দর একটা সিনিক স্পট দেখা হয়ে যাচ্ছে। একদম পুরো সমুদ্রটা ওপেন হয়ে যায় এখানে, আর এই রোডটা ধরে গেলেই একদম সোজা আপনারা দীঘাতে গিয়েই কিন্তু উঠবেন। আশেপাশে আর মানে দেখার মতন এই পুরো সমুদ্রটাই পুরো একদম ওপেন দেখতে পাবেন আপনারা, একদম সমুদ্রের দৃশ্য পুরো। তো আপনারা দীঘা যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢুকবেন পারলে, কারণ এটা দিয়ে যেতে কিন্তু ভালো লাগবে আপনাদের সবার। আমরা জাস্ট ওই নিউ মেরিন ড্রাইভ রোডটা ধরে এলাম, এসে এখানে ওই শঙ্করপুর ঢোকার আগে একটা হোয়াইট বেশ বিচ মতো করা রয়েছে, এইখানটা আমরা মানে দাঁড়াচ্ছি আর কি ফটো তোলার জন্য। ভীষণ দুর্দান্ত লাগছে জায়গাটা, আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই আগে এখানটা নামতে বারণ করছে, কারণ নিচটা বলছে যে পিছল আছে, শ্যাওলা হয়ে আছে, পা পিছলে পড়ে যাওয়ার চান্সেস আছে, সেই জন্য নামছি না নিচটায়। তো জল মনে হয় যখন হাই টাইড থাকে ওপর দিকে উঠে আসে, বাট খুব ভালো লাগছে, আর মেঘলা ওয়েদার আছে বলে আরও ভালো লাগছে। এখানটাও কি দারুণ লাগছে দেখতে। নামলে না এখানটা কি ভালো ছিল জায়গাটা, নামতে পারতে। কালকে আসার সময় কিন্তু যাবো একবার, হ্যাঁ কালকে আসার সময় নিয়ে যেও। কি ভালো জায়গাটা, এরকম সমুদ্রের ধারে মাঝে মাঝে চলে আসতে হয়। আমি সিট বেল্ট বাঁধতে ভুলে গেছি, সিট বেল্টটা বেঁধে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে নয়াখালী ব্রিজ, এই ব্রিজটার কথাই আপনাদের বলছিলাম। এই ব্রিজটা দিয়ে গেলে সোজা কিন্তু একদম দীঘার রাস্তায় পড়ে যাওয়া যাবে। এটা তাজপুর হয়ে শঙ্করপুর হয়ে তারপরে এই নয়াখালী ব্রিজটা পড়বে। এই ব্রিজটা দিয়ে গেলে কিন্তু সোজা একদম আপনাদের কানেক্ট করে দেবে দীঘার সাথে। এই রাস্তাটায় ট্রাফিক জ্যাম নেই, ওই দিকের রাস্তাগুলোয় বাস টাসগুলো যায়, তো ওখানে একটুখানি ট্রাফিক থাকে। এই রাস্তাটায় যারা ওই
মানে প্রাইভেট গাড়ি নিয়ে আসে বা অটো, যেগুলো দীঘা থেকে মন্দারমণি আসে, এই মেনলি এই মেরিন ড্রাইভ রোডটা দেখার জন্যই আসে লোকজন। তো এই রাস্তাটা ওই কারণে মানে তুলনামূলক ফাঁকা থাকে। লাগেজ আছে, লাগেজ আছে, আচ্ছা আচ্ছা, এসিটা অফ করে দিই। আমরা এসে পৌঁছালাম দীঘায় আমাদের হোটেলে। আমরা এসেছি নিউ দীঘায়। এখানেই হবে আজকে আমাদের আস্তানা। এর পরের পর্বে আপনাদের দেখাবো দীঘায় নবনির্মিত শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। আর আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ সঙ্গে থাকুন টিংলু টংলুর। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস। আমি আপনাদের হোস্ট সায়নী। আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।